ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই কুল। আপনাদের সাথে আছি আমি মঞ্জুরি আজাদ। জাতীয় দলের সাথে প্রথমবারের মতো অনুশীলনে হামজা চৌধুরী, সেখানে কথা বলছেন বাফুফে সভাপতি। আমরা সেখানে সরাসরি চলে যাব, তাবিদ আওয়ালের কথা শুনব। দেখেন, আমি এখানে একা নয়, আমার সাথে আমার এক্সিকিউটিভ কমিটি মেম্বাররা আছেন এবং খুবই দক্ষ ম্যানেজমেন্টের কর্মকর্তারা আছেন। তো এটা সবার চেষ্টা, দিন রাত পরিশ্রম করে সবাই কিন্তু ট্রেনিং তো একটা বিগ পার্ট। ট্রেনিংয়ের পিছনে যে অ্যাডমিনিস্ট্রেটিভ ইস্যুস, ফ্লাইটস, জার্সিস, ইকুইপমেন্ট, এই কোঅর্ডিনেশনটা করা, দুই দেশ থেকে ট্রেনিংয়ের জন্য অ্যাটলিস্ট প্লেয়ার আসা, প্লেয়ার যাওয়া। তো আমি ভেরি কনফিডেন্ট যে যেই শ্রম এবং যে মেধা আমরা ডেডিকেটেডভাবে দিয়েছি, আর যেই ধরনের রিসেপশন এবং রিসেপটিভনেস আমরা মিডিয়া ভাই বোন থেকে আমরা পেয়েছি, যে আমরা ডেফিনেটলি প্রস্তুত আগামী ম্যাচ খেলার জন্য। আর প্র্যাকটিস ম্যাচ যেটা, তো আমি আপনাদের মতো অল্প সময়ের জন্য ওয়ার্ম আপটা দেখেছি, তো আমি কোনো কমেন্ট করতে পারছি না, যেটা ব্যাপারে আমি এখনও ডাইরেক্টলি আমি ডিটেলস দেখি নেই। অনেক আপনি নিজে তাদের সঙ্গে কথা বলবেন, বিষয়টা কি এরকম যে আমরা যখন প্রফেশনালিজমের জায়গা থেকে যাচ্ছি, সেই জায়গায় প্রফেশনালিজমের ধারণাটা আমাদের অনেকের মনের মধ্যে এখনো আসেনি। কি মনে হয় আমার কাছে না, আমার কাছে মনে হচ্ছে যেটা আপনাদের আই গেস একটা আশা ছিল অনেকদিন ধরে, যে ফুটবল মহলে একটা উল্লাস, জয়াস, হাহাকারি সৃষ্টি করা। আমার মনে হচ্ছে আমরা সেদিকে কিন্তু এগিয়ে যাচ্ছি। ফুটবল একটা বৃহৎ বড় জায়গা। আমি যেটা আজকে কিছু সাথে বলেছিলাম এর আগে, আমি হলাম ওই বৃহৎ বড় জায়গা বর্তমান গার্জিয়ান। তো আমার কাছে সবাই সেম। আমার দায়িত্ব সবার চিন্তা চেতনাকে আমলে নিয়ে সিদ্ধান্ত দেওয়া, আর আমার দায়িত্ব হলো বা আমার কমিটমেন্ট হলো সবার ইমোশনটাকেও আন্ডারস্ট্যান্ড করা। তো আমি বলবো না কেউ এখানে রাইট, আমি বলবো কেউ এখানে রং। আমি বলবো যে আমরা সবাই একসাথে যাত্রা এগিয়ে যাচ্ছি। অ্যাজ লং এজ আমার উদ্দেশ্য থাকে যে টিমের ভালো দেখতে চাই, কিছু কাউন্টার থটস থাকতেই পারে, বাট আমরা সেটাকে পজিটিভলি অ্যাকসেপ্ট করতেছি। দর্শক, আমরা দেখছিলাম ভারত ম্যাচকে ঘিরে বাংলাদেশের ক্যাম্প চলছে এবং সেই ক্যাম্পে যোগ দিয়েছেন হামজা চৌধুরী এবং ফাহমিদুল। তাদেরকে ঘিরে একটি উত্তেজনা তৈরি হয়েছে সেখানে, এবং বাফুফে সভাপতি কথা বলছিলেন। কিন্তু ভারত ম্যাচের আগে বাংলাদেশ তৈরি আছে বলে জানিয়েছেন হেড কোচ হ্যাভিয়ার ক্যাব্রেরা। আরও জানান, ইতিবাচক মানসিক দিক থেকে এগিয়ে আছে দল। অধিনায়ক জামাল ভুঁইয়া মানছেন হামজা চৌধুরীর অন্তর্ভুক্তি দেশের ফুটবলের জন্য বড় দিক। ভারত ভালো দল হলেও হামজা তাদের জন্য বড় পাওয়া বলছেন তিনি। এদিকে জয়ের ব্যাপারে আশাবাদীর পাশাপাশি জামাল ভুঁইয়াদের থেকেও শেখার কথা জানান হামজা চৌধুরী। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার হলো অবসান। ট্রাভেল কিটে ফটো সেশনে হাজির দেশের ফুটবলে নতুন পোস্টার বয় হামজা চৌধুরী। তাই ঘুরে ফিরে বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ফুটবলারকে খুঁজেছে ক্যামেরার লেন্স। টিম ফটো সেশনের আগে সতীর্থ ও কোচিং স্টাফদের সাথে কুশল বিনিময় করেন এই মিডফিল্ডার। ইউরোপের ফুটবলে নিয়মিত মুখ হলেও 25 মার্চ ভারত ম্যাচের মধ্য দিয়ে জাতীয় দলের জার্সিতে অভিষেক হবে হামজা চৌধুরীর। সেই ম্যাচ নিয়ে বেশ আশাবাদী তিনি। পাশাপাশি আন্তর্জাতিক ম্যাচের অভিজ্ঞতা জামালদের কাছ থেকেও শিখতে চান হামজা। I can add something to the team. I don't have any expectation. At the end of the day, I'm from a different league. I play a different style of football, but these players here, like Jamal and the other captains, are a lot more experienced than me in international football, and experience goes a long way. So I'm here to learn from them as well. And like we said, inshallah, we can be successful, and we just want to take one step at a time. হামজাকে দলে পেয়ে উচ্ছ্বসিত অধিনায়ক জামাল ভুঁইয়াও। লাল সবুজের দলে ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা একজন ফুটবলার থাকাকে বড় প্রাপ্তি মানছেন তিনি। I don't think you can compare Sunil to Hamza. I think Sunil is a very good player. He's done a tremendous job for his country. But let's be honest, Hamza is a Premier League player. এফসি এশিয়ান কাপের কোয়ালিফায়ারের ভারত ম্যাচকে সামনে রেখে দল ভালো প্রস্তুতি সেরেছে বলে জানান কোচ হ্যাভিয়ার ক্যাব্রেরা। দল হিসেবে খেলতে পারলে ইতিবাচক ফল আনা সম্ভব বলে মানছেন তিনি।
ভারতের বিপক্ষে যেমন অনুশীলনের প্রয়োজন ঠিক তেমনটাই নিয়েছে আমরা। দল খুবই ইতিবাচক আছে মানসিক দিক থেকে, সেই সাথে হামজার অন্তর্ভুক্তি এগিয়ে রাখবে আমাদের। ভারতকে হারাতে যথেষ্ট আত্মবিশ্বাস রয়েছে আমাদের। আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন শেষে বাফুফের সহযোগিতায় আন্তঃ স্কুল ফুটবল টুর্নামেন্টে জার্সি উন্মোচন করেন হামজা চৌধুরী। বড় এই তারকার সাথে একই মঞ্চে দাঁড়াতে পেরে আনন্দিত খুদে ফুটবলাররাও। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, ঢাকা। এএফসি এশিয়ান কাপের কোয়ালিফায়ারে 23 সদস্যের দলে ফাহমিদুল ইসলাম থাকছেন না বলে নিশ্চিত করেছেন বাফুফের সভাপতি তাবিদ আউয়াল। জানান, কোচের পরিকল্পনায় জায়গা হয়নি ইতালি প্রবাসী এই ফুটবলারের। ফাহমিদুলের থাকা না থাকা সম্পূর্ণটাই বাফুফের অভ্যন্তরীণ বিষয় বলে জানিয়েছেন যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। এদিকে হঠাৎ করে এই ফুটবলারকে ভারত ম্যাচের আগে সরিয়ে দেয়া শাহবাগে বিক্ষোভ করেন ফুটবল সমর্থকরা। হঠাৎ করেই জাতীয় দলের ক্যাম্প থেকে ফাহমিদুল ইসলামের বাদ পড়াকে সহজভাবে নিচ্ছেন না দেশের ফুটবল সমর্থকরা। ইতালির 4র্থ ডিভিশনে খেলা এই প্রবাসী ফুটবলারকে শেষ মুহূর্তে সরিয়ে দেয়াকে ভালোভাবে নেননি তারা। প্রতিবাদ জানান রাজধানী শাহবাগে জড়ো হয়ে। জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়ে করেন বিক্ষোভ সমাবেশ। এ সময় বিভিন্ন অভিযোগ এনে ফাহমিদুলকে দলে ফিরিয়ে আনার দাবি করেন বিক্ষোভকারীরা। দেশের ফুটবলকে এগিয়ে নিতে যে কোনো প্রভাব থেকে মুক্ত হওয়ার তাগিদ তাদের। ফাহমিদুল মতো প্লেয়ার অর্থাৎ তরুণ তুর্কি, সে যদি দেশের ফুটবলে প্রতিনিধিত্ব করতে না পারে তাহলে আপনি কাদেরকে প্রতিনিধিত্ব করবেন যারা 15 ম্যাচে একটি গোল পর্যন্ত করতে পারে না? বাফুফের সকল কার্যক্রমই বন্ধ করে দিব ফাহমিদুলকে দলে অন্তর্ভুক্ত করা না হলে। প্রস্তুতি ম্যাচে অবশ্যই গোল করেছে, 3টা গোল করেছে, অ্যাসিস্ট করেছে। এত কিছুর পরেও একজন মানুষকে জাতীয় দলে না রেখে একদম একটা খোড়া যুক্তি দিয়ে যখন তাকে বাইরে বের করে দেওয়া হয়, এর অর্থ হলো এখানে শুধুমাত্র সিন্ডিকেটই বিরাজমান থাকবে। প্রতিবাদ সমাবেশ শেষে রাজধানীর একটি 5 তারকা হোটেলে বাফুফের সভাপতি তাবিদ আউয়ালের সঙ্গে সাক্ষাৎ করেন বিক্ষোভকারীদের একটি প্রতিনিধি দল। দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেন তারা। পরে এই নিয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন তাবিদ আউয়াল। নগর ভবনে সাক্ষাৎ শেষে 23 সদস্যের দলে ফাহমিদুল ইসলামের না থাকা নিশ্চিত করেন বাফুফে বস। তবে একেবারেই যে জাতীয় দলের দরজা বন্ধ হয়নি ফাহমিদুলের, সেটিও জানান তাবিদ আউয়াল। ফাহমিদুলের সিদ্ধান্ত তো আমাদের কোচ দিয়েছে সৌদি আরবিয়াতে, তো আমি কোচ যে স্কোয়াড সিলেক্ট করেছে আমরা সেই স্কোয়াডকে নিয়ে আগামীতে ইন্ডিয়াতে খেলতে যাচ্ছি। এই মুহূর্তে আমাদের আগামী যে ম্যাচ, সেই ম্যাচের ট্যাকটিক্যাল সিচুয়েশনের জন্য বেস্ট 23কে আমরা চুজ করে নিয়েছি। আগামী ম্যাচে কী হয় সেটা আগামী ম্যাচের জন্য ওয়েট করতে হবে, বাট যে কোনো প্লেয়ার আগামী ম্যাচে আবার কিন্তু দলে আসতে পারে। এ বিষয়ে সমর্থকদের ধৈর্য ধরার আহ্বান জানান আসিফ মাহমুদ। পাশাপাশি এ বিষয়ের পুরোটাই বাফুফের অভ্যন্তরীণ বলে দাবি করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। যুব ও ক্রীড়া উপদেষ্টার এক প্রেস রিলিজেও বলা হয় একই কথা। যদিও ক্রীড়া মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বাফুফেতে দল নির্বাচনে সিন্ডিকেট থাকলে তার বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে রাখেন উপদেষ্টা। বলা হয় দেশের স্বার্থে যোগ্য খেলোয়াড় বঞ্চিত করার কোনো অধিকার নেই। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, ঢাকা। এবার ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটের খবর। আব্দুল মজিদের অপরাজিত সেঞ্চুরিতে পারটেক্সের বিপক্ষে শ্বাসরুদ্ধকর জয় পেয়েছে রূপগঞ্জ। 224 রানের লক্ষ্যে শেষ বলে বাউন্ডারি হাঁকিয়ে দলকে জয় এনে দেন মজিদ। বিকেএসপির আরেক ম্যাচে শাহিনপুকুরকে 46 রানে হারিয়েছে অগ্রণী ব্যাংক। এদিকে মিরপুরে ব্রাদার্সের করা 290 রানের জবাবে 2 উইকেটের জয় পেয়েছে গুলশান। মিরপুরে ব্রাদার্স গুলশানের জমজমাট লড়াইটা দিয়েই শুরু করা যাক। টস জিতে ব্রাদার্সকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়ে দ্রুত 1 উইকেট তুলেও নেয় গুলশান। তবে এরপরই বিশাল চৌধুরী ও মিজানুর রহমানের 126 রানের জুটি। 83 রান করা বিশালকে দ্বিতীয় শিকার বানান নিহাদুজ্জামান। 50 দেখা পান মিজানুর রহমান ও আইচ মোল্লাও। শেষ দিকে অলোক কাপালি, সোহাগ গাজীদের ক্যামিওতে 9 উইকেট হারিয়ে 290 রানের পুঁজি পায় ব্রাদার্স। জবাবে নিয়মিত বিরতিতে টপ অর্ডার ব্যাটারদের একে একে হারাতে থাকে গুলশান। আজিজুল ইফতিরা তেমন কিছু করতে না পারলেও জাওয়াদ 30 ও লিটন করেন 33 রান। লেট মিডল অর্ডারে খেলা জমিয়ে দেন নাইম ইসলাম ও মোহাম্মদ ইলিয়াস। দুজনেই আউট হওয়ার আগে হাঁকান 50। কুড়িগ্রামের মেহেদী হাসানকে সঙ্গে নিয়ে বাকি কাজটা সেরেছেন ফরহাদ রেজা। 54 রানের অবিচ্ছেদ্য জুটিতে গুলশান ক্রিকেট ক্লাবকে 2 উইকেট আর 9 বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে দেয় রেজা মেহেদীর ব্যাট। একই দিনে বিকেএসপির গ্রাউন্ড 3-তে রান তাড়ায় আরেক জয়ের গল্প লিখেছে রূপগঞ্জ। টস জিতে ব্যাট হাতে 98 রানে শুরু পায় পারটেক্স। 2 ওপেনারই পান 50 দেখা। জয়রাজ শেখ 54 আর রুবেল মিয়া ফেরেন 52 রানে। এরপর শুধুই আসা যাওয়া। মাঝে জাওয়াদ ও রাকিবের 23 ও 26 আর শেষটায় নাইম তৌফিকের ব্যাটে অল আউট হওয়ার আগে কোনোমতে 223 রান বোর্ডে জমা করে পারটেক্স।
তবে এই মাঝারি লক্ষ্য তাড়ায় নেমেও শেষ বল পর্যন্ত লড়তে হয়েছে রূপগঞ্জকে। এক ওপেনার অমিত মজুমদার দ্রুত ফিরলেও আব্দুল মজিদ ও আসাদুল্লাহর শতর্ধ রানের জুটিতে এগিয়ে যায় রূপগঞ্জ। ৮০ বলে 50 করে আসাদুল্লাহ ফিরলে অবশ্য দ্রুত আরও 3 উইকেট হারায় রূপগঞ্জ। তবে আরিফুলের 34-এর পর শেষ বলে বাউন্ডারি হাঁকিয়ে দুর্দান্ত সেঞ্চুরিতে দলকে জয় এনে দেন আব্দুল মজিদ। বিকেএসপির আরেক ম্যাচে অগ্রণী ব্যাংকের কাছে ধরাশায়ী শাহিনপুকুর। আগে ব্যাট করে ইমরানুজ্জামানের 32, সাদমানের 53 আর ইমরুল কায়েসের 86 রানের ইনিংসে বড় সংগ্রহের ইঙ্গিত দেয় অগ্রণী ব্যাংক। অমিত হাসান, মার্শাল আইয়ুব ও তাইবুর রহমানরা মিলে সেই রানকে নিয়ে যান 294-তে। এবারে কিন্তু জবাবে 65 রানে 3 উইকেট হারায় শাহিনপুকুর। মিডল অর্ডারের আরও 2 ব্যাটারও ফেরেন দ্রুত। এরপর অধিনায়ক রায়ান রাফসান কিপার ব্যাটার মিনহাজুল সাব্বিরকে সঙ্গে নিয়ে অপরাজিত 145 রানের বিশাল জুটি গড়েন। তবে শেষ পর্যন্ত দলকে জয় এনে দিতে ব্যর্থ হয় রায়ানের সেই সেঞ্চুরি আর মিনহাজুলের 50। ম্যাচটা জিতে নিয়েছে এবং তাদের রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস। বয়সভিত্তিক দল থেকে অনেক প্রতিভাবান ক্রিকেটার কেন ঝরে যায় সে অনুসন্ধান করবে বিসিবি। 2026 যুব বিশ্বকাপকে টার্গেটে রেখে শুরু হয়েছে পরিকল্পনা, জানিয়েছেন বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির প্রধান ফাহিম সিনহা। সিনিয়র ক্রিকেটারদের অবসরে তরুণরাই দলের হাল ধরবেন, হবেন বড় তারকা, এমনটাই ভাবনা বিসিবির এই পরিচালকের। বয়সভিত্তিক দলে ভালো খেলেও অনেক ক্রিকেটারই ঝরে যান জাতীয় দলের আশপাশে আসার আগেই। খেই হারিয়ে ফেলেন অনেক তরুণ সম্ভাবনাময় ক্রিকেটার। এ নিয়ে অনেক আলোচনা হলেও সমাধান কিংবা সদুত্তর মেলেনি কখনোই। তবে এবার সেই কারণ অনুসন্ধান করতে চায় বিসিবি। এই সমস্যার সমাধান করা গেলে দেশের ক্রিকেটের পাইপলাইন আরও সমৃদ্ধ হবে, এমনটাই মনে করেন বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান ফাহিম সিনহা। আমি ফিল করতাম যে কোঅর্ডিনেশনে কোনো গ্যাপ আছে কিনা, ধরেন আপনার ন্যাশনাল টিমের সাথে কোনো সিনক্রোনাইজেশনে কোনো গ্যাপ হচ্ছে কিনা। তো এই জিনিসটা আমরা আইডেন্টিফাই করার জন্য একটা কমিটি ফর্ম করে মানে ইন্ডিভিজুয়ালি সিলেক্টার কোচদের সাথে আমরা কথা বলেছি। ধরেন এইচপি, তারপরে ক্রিকেট অপারেশনস, টাইগার্স, এখন সবাই মিলে আমরা ওই গ্যাপটা খোঁজার চেষ্টা করব, যেন আমরা একটা ফিক্সড মানে একটা সুন্দর গোছানো একটা ফ্রেমওয়ার্কের মধ্যে যেন কাজ করতে পারি। তো এখান থেকেই শুরু হবে কিন্তু আপনার 2026-এর গোলটা অ্যাচিভ করা। আইসিসি ইভেন্ট আসলেই যেন নড়ে চড়ে বসে ক্রিকেট বোর্ড। দল গোছানো নিয়েও দেখা দেয় নানা নাটকীয়তা। পূর্ব প্রস্তুতি কিংবা পরিকল্পনা সব কিছুতেই দেখা যায় ঘাটতির। সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতেও যার ছাপ ছিল দলের পারফরমেন্স স্পষ্ট। বিসিবির এই পরিচালকও জানালেন নিজের ভাবনা, সেই সাথে বললেন সিনিয়র ক্রিকেটারদের অবসরে তরুণরাই হাল ধরবে দেশের ক্রিকেটের। চ্যাম্পিয়ন্স ট্রফির কথা যদি আমরা বলি, তাহলে এখানে অনেক কিছু মানে রিসেন্ট আপনার মানে দেশের পরিস্থিতি, তারপরে ক্রিকেট বোর্ডের অনেক চেঞ্জেস, কোচিং স্টাফের চেঞ্জেস, সব কিছু মিলায় হয়তো একটু আনসেটেলড অবস্থায় ছিলাম। যদিও আমাদের উদ্দেশ্য ছিল যাওয়ার সময় বেস্ট পারফর্ম করা। আমরা কাদের উপর আস্থা রাখি, কোন প্লেয়ারদের উপর আমরা আস্থা রাখি? তহিদ হৃদয়, জাকির আলী, তারপরে আপনার নাহিদ রানা, হাসান মাহমুদ, মানে আমরা এরা কিন্তু 2 বছর আগে কোথাও ছিল না, বা 2-2.5 বছর আগে কোথাও ছিল না, জাস্ট নতুন নতুন ঢুকে। তো আমরা কিন্তু এদের থেকে ওই ভরসাটা রাখতেই পারি যে ভবিষ্যতে মানে আরেকটা লেভেল এগিয়ে গিয়ে আমাদের টিমের হালটা ধরে নেবে আর কি। তো পাইপলাইন ঠিক রাখতে বয়সভিত্তিক ক্রিকেটে আরও জোর দেওয়ার কথা বলছেন বিসিবির এই পরিচালক। সেই সাথে 2026 যুব বিশ্বকাপকে লক্ষ্য রেখে এখন থেকেই পরিকল্পনা করছে বিসিবি, এমনটাই জানিয়েছেন বিসিবির এই পরিচালক। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, ঢাকা। নানাবিধ পরিস্থিতির সঙ্গে বাজেট স্বল্পতা, মোসাদ্দেক হোসেন সৈকত আর নাজমুল হোসেন শান্তবাদে সবাইকেই ছাড়তে বাধ্য হয়েছিল আবাহনী লিমিটেড। টানা 5 ম্যাচ জিতে সেই আবাহনীর ঢাকা প্রিমিয়ার লিগের সবার উপরের দল। দলটার হেড কোচ হান্নান সরকার বলছেন দলের সবাই চ্যাম্পিয়ন হতে চায় বলেই এই সাফল্য। অধিনায়ক নাজমুল হোসেন শান্তর মতে এইটাই আবাহনী। মুমিনুল হককে রীতিমতো আলিঙ্গন করলেন মোসাদ্দেক হোসেন সৈকত। কেনই বা করবেন না? এক ওভারেই শান্ত সৈকতের আউটে ম্যাচ যেখানে হাতছাড়া হয় অবস্থা, সেখান থেকে 2 তরুণ ব্যাটারকে নিয়ে ম্যাচ জিতিয়ে মাঠ ছেড়েছেন আবাহনীর এই মিডল অর্ডার ব্যাটার। মুমিনুলের পারফরমেন্সে মুগ্ধ দলটার হেড কোচ হান্নান সরকারও।
তেমনিভাবে এবারের ঢাকা প্রিমিয়ার লিগে মুগ্ধতা ছড়িয়ে যাচ্ছে হান্নানের আবাহনী লিমিটেড। নানাবিধ পরিস্থিতির সঙ্গে বাজেট স্বল্পতা, মোসাদ্দেক শান্তবাদে দলটা ছাড়তে বাধ্য হয়েছিল সব ক্রিকেটারকেই। সেখানে দল গড়েছে রাব্বি, জিসান, মৃত্যুঞ্জয়, রিপন, অহিনদের মতো তরুণদের নিয়ে। তাতেই প্রথম ম্যাচ হারের পরও টানা 5 জয়ে টেবিল টপ আকাশি হলুদরা। আবাহনী যেন ঠিক আবাহনী। আমার কাছে সবচেয়ে বড় যে জিনিসটা মনে হচ্ছে এই টিমের, সেটা হলো টিম বন্ডিংস। আপনি দেখবেন প্রতিটা প্লেয়ার চ্যাম্পিয়ন হতে চায়। আপনি শান্ত থেকে শুরু করে মোসাদ্দেক থেকে শুরু করে একদম নতুন জিসান, ইভেন অহিন থেকে শুরু করে টিমের বাইরে যারা রয়েছে সবাই চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলছে। আমার মনে হয় অনেক বড় দল আছে এই টুর্নামেন্টে, এই লিগে, বাট চ্যাম্পিয়ন হওয়ার মনোভাবটা অনেকের মধ্যে আছে কিনা আমি ডাউট। আমি কাউকে ছোটো বড় করছি না, কিন্তু আমার দলের সেই প্লেয়ারদের প্রতিটা মানুষের মধ্যে সেই চ্যাম্পিয়নের ক্ষুধাটা রয়েছে, যেটা আবাহনীর থাকে। এই টিমটা অনেক বড় টিম এবং আমার মনে হয় যে রেজাল্ট ওয়াইজ যদি আপনি দেখেন আমরা সবসময় ভালো ক্রিকেট খেলি। সো প্রথম ম্যাচ হারার পরে আমাদের বিশ্বাস ছিল যে না, এই টিমটা ঘুরে দাঁড়াবে এবং আমরা লাস্ট কয়েকটা ম্যাচ ভালো ক্রিকেট খেলছি। যে কোনো ক্ষেত্রে লিগ্যাসি অনেক গুরুত্বপূর্ণ। আবাহনী যেন সেই লিগ্যাসি বহন করে যাচ্ছে। বর্তমান চ্যাম্পিয়নরা টানা কয়েকটা আসরেই টপ ক্লাস ক্রিকেট খেলেছে। পরিস্থিতির বদলেও সেখানে গল্পের বদল নাই। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা। স্পেনের ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে রোজা রেখে ম্যাচ খেলতে নামলেন লামিন ইয়ামাল। স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা জানিয়েছে, ন্যাশনস লিগের ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে রোজা রেখে খেললেন ইয়ামাল। 17 বছর বয়সী ইয়ামাল বার্সেলোনার হয়ে রোজা রেখে খেলেছেন। ফুটবল বিশ্বে এই ঘটনা নতুন নয়। মুসলিম ফুটবলাররা রোজা রেখেই খেলতে নামেন, তবে স্পেনের জাতীয় দলের হয়ে অতীতে কেউ কখনোই রোজা রেখে খেলতে নামেনি। উয়েফা ন্যাশনস লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বৃহস্পতিবার নেদারল্যান্ডসের মুখোমুখি হবে স্পেন। ফিরতি লেগ রোববার রাতে। ইনজুরি মুক্ত থাকলে 2টি ম্যাচই খেলবেন ইয়ামাল। রোজা রেখে খেলতে নামবেন এই তরুণ। বার্সেলোনার হয়ে রোজা রেখে খেলেছেন তিনি। দিয়াগো ম্যারাডোনার মৃত্যু নিয়ে বিচার কাজে নতুন মোড়। এক পুলিশ কর্মকর্তার কাছ থেকে মিলেছে বিস্ময়কর মন্তব্য। সেই পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, যে রুমে ম্যারাডোনাকে চিকিৎসা দেওয়া হতো সেই কক্ষে কোনো চিকিৎসার সরঞ্জাম দেখেননি। 2020 সালে মারা যান দিয়াগো ম্যারাডোনা। আর্জেন্টাইন কিংবদন্তির মৃত্যুর পর থেকেই তার পরিবারের সদস্যরা মনে করতেন স্বাভাবিকভাবে তার মৃত্যু হয়নি। ম্যারাডোনার মৃত্যুতে চিকিৎসাজনিত অবহেলার অভিযোগ এনে মামলা করা হয়। 11 মার্চ বিচার কাজ শুরু হয়। আদালতে 4 পুলিশ কর্মকর্তা প্রমাণাদি দাখিল করেছেন। চিকিৎসায় নিয়োজিত 8 জনের মধ্যে 7 জনের বিরুদ্ধে অবহেলার অভিযোগে মামলা করা হয়েছে। দিনের বেলায় ম্যারাডোনাকে যে নার্স দেখাশোনা করতেন তার বিচার আলাদাভাবে হবে। দর্শক, এই ছিল আজকের স্পোর্টস লাইভে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।